আজকে আরো একটি তন্ত্রভিত্তিক বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের আজকের দিনে বিশেষ করে দেখা যাচ্ছে যে সম্পর্কজনিত ব্যাপার নিয়ে ভীষণভাবে ডিস্টার্ব, স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব, প্রেমিক প্রেমিকার ভিতরে ডিস্টার্ব, এবং কারণগুলো জানা ছাড়াই সমাধান করার জন্য আরো বেশি পরিমাণে ডিস্টার্ব। মানে আজকের দিনে কি হচ্ছে, কোনো প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে চলে গেলে বা প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে গেলে সবসময় মনে একটা চিন্তা ভাবনা রয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, বশীকরণ করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। বা স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রীকে ছেড়ে স্বামী চলে যাচ্ছে, কারণগুলো জানা ছাড়া। আমি প্রত্যেকের কাছে একটাই বলতে চাই, যাদের এরকম ধরনের সমস্যা রয়েছে আগে কারণটা জানুন, কি কারণে ঘটছে। আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্কটা ডিস্টার্ব হচ্ছে বারবার, কেন? গ্রহদোষ হতে পারে, কেউ কোনো তন্ত্র করছে সেটার কারণে হতে পারে, বাস্তু কোনো দোষের জন্য হতে পারে। আপনাকে তো কারণটা জানতে হবে। যতক্ষণ না কারণটা আপনি জানছেন ততক্ষণ কিন্তু আপনি এক্সাক্ট সমাধান করতে পারেন না। তো যারা ভাবছেন প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে আর ফিরে পাবেন না, তাদের জন্য বলছি এই ভাবনাটা কিন্তু বৃথা। সঠিকভাবে যদি আপনারা ক্রিয়া করার চেষ্টা করেন, সঠিকভাবে কারণটাকে জেনে ক্রিয়া করার চেষ্টা করেন, 100% ফিরে আসবে। বা আপনার সেই ভেঙে যাওয়ার সংসার পুনরায় কিন্তু আপনি আবারও নতুন করে গড়তে পারেন, সেরকম কিন্তু একটা পর্যায়ে রয়েছে। কিন্তু তার ভিতরে বিশেষ কিছু পর্যায়ে দেখতে হয়। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা তন্ত্রোক্ত কিছু কাজ করে দিলাম, সে আমি আমার দিক দিয়ে দেখেছি বা অন্য কেউ করেছে সেদিক দিয়ে দেখেছি, যে কোনো জাতক বা জাতিকার উপরে কোনো প্রবলেম রয়েছে, ডিস্টার্ব রয়েছে, কোনো কাজ করে দেওয়া হচ্ছে তন্ত্রের, কিন্তু যথাযথ ফল পাওয়া যাচ্ছে না। কি কারণ? দেখা যায় তার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে। তো কারোর যদি বাস্তুগত দিক ভীষণভাবে ডিস্টার্ব থাকে, সে যদি কোনো তন্ত্র প্রক্রিয়া করেও নিজের কোনো কর্ম সাধনের জন্য, সেখানে সমাধান পাওয়া সম্ভব নয়। বা শুধু এই ক্ষেত্রে নয়, ক্ষেত্র শুধু কিন্তু একটা নয়, বা কোনো কারণে মনে করুন আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে রেখেছে, তো আপনি দেখবেন যে আপনি কোনো দোষ গুণ ছাড়াই অটোমেটিকলি একটা সাংসারিক অশান্তির ভিতরে প্রবেশ করছেন, কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন না। আরে এরকমও তো আমরা শুনতে দেখি যে 5 বছর 7 বছর প্রেমের সম্পর্ক ছিল, তারপরে বিবাহ হয়েছে, তারপরেও স্বামী স্ত্রীর ভিতরে কেউ না কেউ কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সেটা নিয়ে সংসারে ডিস্টার্ব, ডিভোর্স বাগের বাগের অনেক কিছু হয়। তো ঠিক এরকম সমস্যায় যারা রয়েছেন তাদেরকে প্রত্যেকে বলছি যে সমস্যায় যখন পড়বেন আর যদি সত্যি সত্যি আপনার সমাধান চায়, তাহলে আপনাকে সর্বোত্তমভাবে জানতে হবে কারণ কি, কি কারণে এটা ঘটছে। যেদিন বা যখন আপনি কারণটা সম্পর্কে জানতে পারবেন, সেদিন বা তখন আপনি যে প্রতিকার করবেন, সেই প্রতিকার 100% আপনার সাফল্য হবে। তার আগে কিন্তু আপনি সাফল্য পাবেন না। তার আগে কিন্তু দুশ্চিন্তা আপনাকে গ্রাস করবে যে আপনি এটা আপনার সমাধান হবে কি হবে না, আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন কি পারবেন না। এই কনফিউশন আপনার সবসময় চলবে। এই কনফিউশনে আপনি কিন্তু কোনো প্রকার সমাধান করতে পারবেন না, আপনার ডিস্টার্ব চলবে। তাই প্রত্যেকের একটাই কথা, গ্রহদোষ হোক বা আপনার বাস্তুদোষের কারণে, তন্ত্র প্রয়োগ হোক বা আপনার নিজস্ব কোনো রাগ বা জেদের কারণে, সেই বিষয়টা যতক্ষণ আপনি জানতে পারবেন যে কি কারণে, এক্সাক্ট কি কারণে সমস্যাটা ঘটছে, ততক্ষণ কিন্তু আপনার সমাধান কোনো প্রকারভাবেই সম্ভব নয়। তাই প্রত্যেককে এটাই বলা যে যদি মনে করুন কারোর গ্রহদোষ আছে, বিষ যোগের জন্য অনেক সময় স্বামী স্ত্রীর কোনো মহিনিত্ব কোনো ক্রিয়া করে দেওয়া হলো যে স্বামী স্ত্রীর যাতে ভালো সম্পর্ক থাকে, কিন্তু স্বামী বা স্ত্রীর কারণ মাঙ্গলিক আছে, সেক্ষেত্রে সেই ক্রিয়া করলে কাজ করবে না, কারণ মাঙ্গলিক দোষের জন্য ডিস্টার্ব হতে পারে। বা স্বামী স্ত্রীর ভিতরে কারোর দেখা যাচ্ছে বীজ যোগ আছে, সেক্ষেত্রেও কিন্তু সেই বীজ যোগের প্রভাবে তাদের ভিতরে আবার ডিস্টার্ব হবে। বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে কারোর গুরুচণ্ডাল দোষের প্রভাব রয়েছে, বা তার চন্দ্রগ্রহের ডিস্টার্ব আছে, চন্দ্রগ্রহের ডিস্টার্ব থাকলে তো সে কথায় কথায় রাগ করা, ধৈর্য না থাকা, এই জিনিসগুলো তো বারবার লক্ষ্য করা যাবে। তাহলে কি হবে, আমরা যে সমাধানের জন্য মানে দিনরাত চেষ্টা করে তার সমাধানের আশায় বসে আছি, সেই সমাধানগুলো কি হবে, আলটিমেটলি কিছুই ফল হবে না। আলটিমেটলি কিছুই ফল হবে না, মানে কোনো প্রকার সমাধান পাওয়া যাবে না। তাই সঠিক প্রতিকার সঠিক সময়ে হয়, আর সঠিক সময় হচ্ছে তখন যখন আপনি আপনার সমস্যাটা সম্পর্কে জানতে পারছেন। যতক্ষণ আপনি আপনার সমস্যাটা সম্পর্কে জানতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি কোনো প্রকার প্রতিকার করতে পারবেন না। অতএব আজকের দিনে দাঁড়িয়ে যাদের বৈবাহিক জীবনে, বিশেষ করে যাদের বৈবাহিক জীবনে স্ত্রী ছেড়ে চলে গেছে,
অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হচ্ছে, বা রাগ করে দেখা যাচ্ছে বাবার বাড়িতে রয়েছে, এরকম পর্যায়ে রয়েছে তারা, বা যাদের স্বামী ছেড়ে চলে গেছে, সংসার করতে চাইছে না, বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হচ্ছে, তারা যখনই তাদের সমাধানের কথা চিন্তা করবেন, সবার প্রথমে ভাবুন যে আপনার গ্রহ পরিস্থিতিতে এরকম কোনো গ্রহের কানেকশন, এরকম কোনো গ্রহের দোষ ছিল না তো, যে দোষের কারণে আপনার বৈবাহিক জীবন এরকম ডিস্টার্ব হতো। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ভাবতে হবে যে আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুতে কোনো দোষ নেই তো, যে দোষের কারণে, অনেক সময় দেখা যায় বাস্তুর কোনো ভাইটাল দোষ থাকলে সেই দোষের কারণে স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে, প্রেমিক প্রেমিকার ভিতরে ডিস্টার্ব হতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে এমন ডিস্টার্ব হতে পারে যে স্বামী অন্য কারোর সম্পর্কে বা স্ত্রী অন্য কারোর সম্পর্কে জড়িয়ে বা সেরকম একটা করতে পারে। তা আপনাকে দেখতে হবে যে বাস্তুতে কোনো দোষ আছে কিনা। তৃতীয় নাম্বার পয়েন্ট দেখতে হবে আপনাদের সুখময় সংসার ছিল, সেক্ষেত্রে এমন কি ঘটনা ঘটলো যে আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসা স্ত্রী বা আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসা স্বামী হঠাৎ করে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। কেউ কোনো তন্ত্র প্রয়োগ করছে না তো? কারণ তন্ত্র প্রয়োগ করে কিন্তু অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, অনেক ভালো জিনিসকে বিগড়ে দেওয়া যায়, জোড়া জিনিসকে ভেঙে দেওয়া যায়। যেমন ভাঙা জিনিসকে জোড়া যায়, তার মানে নিশ্চয়ই এটাই যে জোড়া জিনিসকে ভাঙাও যায়। তো এই বিষয়গুলো আপনাদের ফলো করতে হবে, তাহলে গিয়ে সমাধান পাবেন। তবে কঠিন বিষয় হলে, দেখা যায় পরিস্থিতি খুব গম্ভীর কঠিন আছে, তখন কিন্তু দূর থেকে কোনো প্রতিকার চাইলে সেই প্রতিকার সাফল্য আপনি পাবেন না। সেক্ষেত্রে প্রতিকার করতে গেলে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে কর্মস্থলে, কর্মস্থলে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এবং নিজে হাতে করে আপনাকে ক্রিয়া করতে হবে, নিজে হাতে করে আহুতি প্রদান করতে হবে, নিজে হাতে করে ক্রিয়া করতে হবে। আপনাকে সেখানে প্রেজেন্ট থেকে সমস্যার সমাধানগুলো করলে তবে আপনি 100% সমস্যার সমাধান পাবেন, নচেত কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন না। আমি এইভাবে বিচার করে, এইভাবে প্রত্যেকটি দিক দেখে নিয়ে কাজ করি বলে কিন্তু আমি দিনেশ আচার্য, এবং আপ টু ওয়ান মিডিয়াতে বসে 100% লিখিত গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি যে প্রকার তন্ত্রক্রিয়া করি আমি কিন্তু সম্পূর্ণ শাস্ত্র মেনে করি। শাস্ত্র ব্যতীত কোনো প্রকার ক্রিয়া কিন্তু আমি করি না, শাস্ত্র ব্যতীত কোনো প্রকার তন্ত্র প্রক্রিয়া আমি করি না। আমি জ্যোতিষশাস্ত্রটাকেও যা জ্যোতিষশাস্ত্রের ভিতরে রয়েছে তা ব্যতীত কোনো শব্দই আমি কোনো ক্লায়েন্টের সঙ্গে কিন্তু আলোচনা করি না, কারণ আমি মনে করি শাস্ত্র ব্যতীত কিছু নয়, শাস্ত্র ব্যতীত কিছু নয়, এবং তাকে অগ্রাহ্য করে কিন্তু কেউ কখনো সঠিক হতে পারে না। তাই আমি সেটা একদম সঠিকভাবে মেনটেন করেই করি। তো বললাম কি, বিশেষ কোনো বিষয় ভাইটাল হলে তাদেরকে প্রেজেন্ট রেখে, আরে যখন কোনো ব্যক্তি সমস্যায় পড়ে সে যদি নিজে প্রেজেন্ট থাকে কর্মস্থলে, নিজে হাতে করে আহুতি প্রদান করে, তখন কিন্তু তার ভিতরে আলাদা রকম একটা পজিটিভিটি, আলাদা রকম একটা ভাবনা কাজ করে, সে আলাদা রকমভাবে একটা মানসিক শান্তি পায়, এবং যে শান্তি তাকে তার কর্ম সাফল্যের কিন্তু একদম শীর্ষে পৌঁছে দেয়। তাই প্রত্যেকে বলা, যদি এরকম প্রবলেম থাকে সমাধান করতে পারেন। তারাপীঠ মহাশ্মশানে প্রত্যেক অমাবস্যা যোগেই কিন্তু আমাদের বিশেষ বিশেষ তন্ত্র প্রয়োগ হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই তন্ত্র প্রয়োগ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। শুধুমাত্র একটিবার যোগাযোগ আর আপনার লাইফে যে সমস্যা আছে তার সমাধান সুনিশ্চিত। এখন রইল কথা, অনেকের জ্যোতিষের কাছে যাওয়া, তান্ত্রিকের কাছে যাওয়া একটা আর্থিক দিক নিয়ে চিন্তায় পড়ে যায়, যে জ্যোতিষের কাছে গেলে বা তান্ত্রিকের কাছে গেলে হয়তো অনেক বেশি অর্থের প্রয়োজন, বা হয়তো এমন অর্থ যে অর্থের জন্য আমি প্রতিকার, আমার দ্বারা প্রতিকারটা সম্ভব নয়। অনেকের এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো যাদের ঠিক এরকম চিন্তা রয়েছে যে অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বলবো নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। আমার গৃহমন্দিরে যারা আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ, এটা আমার বাবা মায়ের আদেশ যে আমার গৃহমন্দিরে কেউ খালি হাতে ফিরে না যায়। যারা গৃহমন্দিরে আসবেন তাদের আর্থিক দিক দিয়ে ফুলফিল সাপোর্ট করা হবে, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যাতে তাদের সমস্যার সমাধান করে দেয়। দেখুন, আমি কিন্তু অন্য অন্য আরও যে জ্যোতিষী আছে তাদের মতো এটা বলতে পারি না মন বোঝানোর জন্য যে আমি আগে কাজ পরে মূল্য বা একদম সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে দেবো, এরকম হয় না। শাস্ত্রে ব্যতীত রয়েছে যে দক্ষিণা না নিয়ে কোনো কর্ম করলে সে কর্ম সাফল্য হতে পারে না। প্রত্যেক কাজের একটা দক্ষিণার প্রয়োজন রয়েছে, সেটা এরকম নয় যে বেশি নিতে হবে কম নিতে হবে, এরকম ব্যাপার নয়। তবে স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যতটুকু আমার
পক্ষে সম্ভব সেভাবে কিন্তু তাদের সমস্যার সমাধান আমি করে দিয়ে থাকি। অর্থাৎ আর্থিক দিক নিয়ে সমস্যায় যারা পড়ছেন তারা কিন্তু একটাবার আমার গৃহমন্দিরে যোগাযোগ করতে পারেন নদিয়া জেলার হরিণঘাটাতে, এবং প্রত্যেক রবিবার সেখানে থাকি। যদি অমাবস্যা, পূর্ণিমা, একাদশী বা দ্বাদশীর দিন ছাড়া আমি বাকি দিনগুলো থাকি। আসার আগে একটাবার ফোন করে নেবেন, অবশ্যই তাদের জন্য কিন্তু থাকবে বিশেষ সুযোগ। আর যারা বাস্তুর সমস্যা নিয়ে রয়েছেন দীর্ঘদিন যাবৎ, বাস্তুর কিছু না কিছু একটা প্রবলেম লেগে রয়েছে, কখনো দেখা যাচ্ছে অর্থ টিকতে চাইছে না, কখনো দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে বা পরিবারে কারোর সঙ্গে কারোর সুখ স্বাচ্ছন্দ্য বজায় নেই, কারোর না কারোর বাস্তুতে রোগ লেগে আছে, সন্তানের পড়াশুনো হতে চাইছে না, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বাড়িতে কোনো শুভ কর্ম হতে চাইছে না, প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হচ্ছে, বাড়িতে সবসময় কিন্তু একটা ভৌতিক উপদ্রব দেখা যাচ্ছে, এরকম পর্যায়ে যারা রয়েছেন তাদের জন্য বলছি যে আপনারা যে কোনো বাস্তুবিদকে দিয়ে, আমি তো স্পেশালিভাবে দেখেই, যে কোনো বাস্তুবিদকে দিয়ে আপনার বাস্তুটাকে দেখে নিন। কারণ বাস্তুর দিক ডিস্টার্ব থাকলে আপনি যাই কিছু করেন, আপনি ভালো রত্ন নেন, যন্ত্রম কবজ নেন, কোনো কিছুই কিন্তু আপনার ঠিকঠাক কাজে দেবে না। এমনকি দূষিত বাস্তুতে আপনি যে ভগবানের আরাধনা করবেন সেই আরাধনা পর্যন্ত কিন্তু আপনার কার্যকরী হবে না, সেই আরাধনা পর্যন্ত আপনার কার্যকরী হবে না। তাই প্রত্যেকে বলা বাস্তুকে সঠিক পর্যায়ে রাখতে হবে, বাস্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন, নচেত আপনি ভালো থাকতে পারবেন না। যারা আমার চেম্বারে আসেন, দীনেশ রাজ চেম্বারে আসেন, তাদের প্রত্যেকের এক বিশেষ সুযোগ, সবার জন্য এক বিশেষ অফারও বলতে পারেন। টোকের একটা মানে খুব সুন্দর একটা সাবজেক্ট আমি প্রত্যেকবার বলে থাকি। শুধু আপনি যখন দেখাতে আসছেন আপনার সন্তানের, আপনার বা আপনার রিলেটিভ যে কারোর সঙ্গে, তার বাস্তুটা দেখাতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ পর্যন্ত কোনোদিনও বাস্তু দেখার জন্য এক্সট্রা কোনো চার্জ আমি নিই না। মানে যদি আপনি আপনার সঙ্গে বাস্তুর মাটি, যাদের মাটি আছে তারা বাস্তুর মাটি নিয়ে আসবেন, চেষ্টা করবেন উত্তর পূর্ব কোণের মাটি নিয়ে আসা, আর যাদের উত্তর পূর্ব কোণের মাটি নিয়ে আসার মতো অবস্থা নেই তারা অন্য জায়গা থেকে নিয়ে আসলেও হয়। যাদের মাটি আনার কোনো ক্যাপাসিটি নেই, ফ্ল্যাটে রয়েছে বা বাড়ির এমন কোনো পজিশন নেই যে যেখান থেকে মাটি কালেক্ট করবে, তারা ঝাড় দিয়ে ধুলোটা আনলেও সেটার উপরে টেস্ট করেও, সেই মাটিটার উপরে বা সেই ধুলোটার উপরে টেস্ট করেও কিন্তু বলে দেওয়া যায় বাস্তুতে কী প্রকার দোষ আছে, সেই দোষের জন্য কি কি ঘটতে পারে, কিভাবে এর সমাধান পাবেন। হ্যাঁ, যারা স্পেশালিস্টভাবে বাস্তুকে, মানে আমরা মনে হয় বাস্তুতে ভিজিট করি, আমরা গিয়ে বাস্তু ভিজিট করি, যে বাস্তুর কি প্রবলেম আছে না আছে সেগুলোকে দেখি। যদি নর্মাল পজিশন থাকে তো আমরা সেগুলো তো ক্রিয়াকলাপ করে এখান থেকেই দিয়ে দিই, যেগুলো আপনারা নিয়ে বাস্তুতে যথাযথ পর্যায়ে সেগুলো ব্যবহার করলে তার সমাধান হয়। কিন্তু অনেক এরকম পর্যায়ে থাকে যে খুব ভাইটাল পজিশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই টুকটাক কোনো জিনিস নিয়ে প্রতিকার হয় না, সেগুলো তো আমরা বাস্তুতে গিয়ে ডাইরেক্ট মহাহোমযজ্ঞ, বাস্তুদোষ খণ্ডনের বিভিন্ন ক্রিয়া, বাস্তুতে বিভিন্ন যন্ত্রম স্থাপন এবং বাস্তু নাগ পূজা, এগুলো করে কিন্তু বাস্তুর দোষকেও আমরা খণ্ডন করি। বিশেষ করে তাদের জন্য আরও সুসংবাদ, যারা নতুন করে গৃহ নির্মাণ করতে চাইছেন, দোকান বা মন্দির করতে চাইছেন, অফিস বা ফ্যাক্টরি করতে চাইছেন, তারা একটাবার যে কোনো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি বাস্তুতে ঘর করতে চাইছেন, কিভাবে করবেন, কোন দিকে মুখ করবেন, ঘরের কটা দরজা হবে, কটা জানালা হবে, ঘরের সিঁড়ি কেমন হবে, ঘরের রং কেমন হবে, ঘরের পায়খানা বাথরুম কোথায় করবেন, কিচেন কোথায় হবে, কিচেনের দরজা কেমন হবে, ঘরের মেন গেট কেমন হবে, কোন কালার করলে আপনার জন্য, আপনার বাড়ির জন্য খুব আপনার লাভদায়ক হবে, আপনার বাড়ির মালিক বা আপনি বাড়ির মালিক, আপনার শোয়ার রুম কোথায় হওয়া উচিত, বাড়ির ড্রেসিং টেবিল কোথায় রাখবেন, বাড়ির শোকেস কোথায় রাখবেন, জলের জায়গা কোথায় করবেন, অ্যাকোরিয়াম কোথায় করবেন, কি ধরনের গাছ, কি ধরনের মেটাল, কি ধরনের মেটাল আপনার বাড়িতে বা কি ধরনের চিত্র আপনার বাড়িতে রাখলে লাভদায়ক, আর কি ধরনের চিত্র, যেমন আমরা সবসময় বারণ করি যে আপনার বাড়িতে কখনো ডুবন্ত জাহাজ, আপনার বাড়িতে কখনো যুদ্ধের কোনো ফটো হতে পারে, অনেকে কৃষ্ণ প্রেমী আছে বা ভগবত প্রেমী আছে, ভক্তি মার্গে আছে, বা মনে করুন মহাভারত খুব বিশ্বাসী তো সবাই, কিন্তু মহাভারতের কোনো একটি যুদ্ধের চিত্র, মহাভারতের কোনো একটি যুদ্ধের চিত্র সে একটা ফটো ফ্রেম করে বাড়িতে রেখে দিয়েছে, বা এখন তো খুব সুন্দর দেয়ালে প্রিন্টিং হয়, দেয়ালে প্রিন্টিং করে রেখে দিয়েছে, এগুলো কিন্তু ঠিক নয়। আপনি বাড়িতে আপনার বাস্তু ঠিক রাখতে গেলে সর্বোত্তমভাবে মাথায় রাখতে হবে, আপনার বাড়িতে এরকম কোনো জায়গায় কোনো চিত্র, এরকম কোনো জায়গায় কোনো ফটো ফ্রেম বা দেয়ালে প্রিন্টিং করবেন না যার থেকে নেগেটিভিটি তৈরি হতে পারে, অর্থাৎ যুদ্ধ, কেউ দুঃখ করছে, কেউ মারা গেছে। মনে করুন আপনি কাউকে ভালোবাসতেন, আপনার বাড়ির কোনো সদস্য, আপনার ঠাম্মা হতে পারে, আপনার দাদু হতে পারে, আপনার পিতা হতে পারে, আপনার মাতা হতে পারে, যে হোক,
তো সে মারা গেছে, তার মৃতকালীন ফটো, অ্যাকচুয়ালি আমরা আজকের দিনে কি হয়, জীবিত মানুষকে জীবিত সময় কম ভালোবাসি, মরে গেলে বেশি ভালোবেসে ফেলি, এটা রিজন আজকে। যাক, মৃত সময়ের মৃত ফটো আপনি কখনো রাখবেন না। হ্যাঁ, তার জীবিতকালীন কোনো ফটো থাক, সেটা আপনি রাখতে পারেন, তবুও এমন জায়গায় রাখবেন যে আপনি যখন গৃহ থেকে বাইরে বার হচ্ছেন বা আপনি যখন গৃহে প্রবেশ করছেন সেই সময় আপনার চোখে না পড়ে, তাহলে আপনার খুব ভালো। বাড়িতে কি বললাম, তাজমহলের ফটো, আমরা তাজমহলটার সৌন্দর্যের প্রতীক হিসেবে রাখলেও আদতেও তাজমহলটা তো একটা কবর, একটা কবরস্থান, একটা সমাধিস্থল। তাহলে সেই তাজমহলের ফটো বা তাজমহলের কোনো স্ট্যাচু আপনি আপনার বেডরুম বা আপনার বাড়ির এরকম কোনো দেয়ালে রাখবেন না যেটা আপনার প্রতিনিয়ত বারবার চোখ যাবে, দেখতে হবে, এরকম করবেন না। আপনি বাড়িতে দামি ঘড়ি লাগাতে পারেন, কিন্তু চেষ্টা করবেন, এখন সেই ঘড়িটা খুব কম, আগে খুব ঘড়িটা বেশি হতো, আপনার ঘড়ির মানে ঘন্টা বাজতো, ঘড়িতে একটা ঘন্টা বাজতো, ঘন্টা দেয়া ঘড়ি বাড়িতে রাখবেন না। ঘড়ি না রাখুন সেও ঠিক, কিন্তু এমন কোনো ঘড়ি রাখবেন না যে ঘড়ি আপনার বাড়িতে বন্ধ হয়ে আছে। আপনার সঙ্গে যখন আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো প্রিয়জনের দেখা হয়, কি জিজ্ঞাসা করে আপনাকে, কেমন আছেন আপনি, কেমন চলছে আপনার সময়, আপনি বলবেন নিশ্চয়ই যে আপনার সময় ভালো চলছে। কিন্তু আপনার বাড়িতে যে যন্ত্রটি সময় দেয়, যে যন্ত্রটি সময় দেখায়, যে যন্ত্রটির উপরে আপনি নির্ভর করে সময়ের বর্ণনা করেন, সেই যন্ত্র অর্থাৎ সেই ঘড়িটি খারাপ হয়ে আছে, তাহলে নিশ্চিতভাবে সেই সময়ের খারাপ নির্দেশক করছে আপনার দিকে। তাহলে এই দিক থেকে সাবধান থাকতে হবে। আপনি বাড়িতে, অনেকে বাড়ি সাজানোর জন্য বিভিন্ন প্রকার ফুল গাছ, বিভিন্ন প্রকার ক্যাকটাস গাছ বাড়িতে রাখে, অনেক প্রকার ফল ফুলের গাছ লাগায়। আপনার বাড়ির ভিতরে এরকম কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না, বিশেষ করে সম্মুখীনে কোনো কাঁটা জাতীয় গাছ আপনি বাড়িতে রাখবেন না। যেমন বিশেষ করে লাকি বাম্বু, আপনার মানি প্লান্ট, হ্যাঁ, এই গাছগুলো, মানি প্লান্ট, লাকি বাম্বু, এই সমস্ত গাছ যেমন বাড়ির জন্য খুব পজিটিভ। হোয়াইট লিলি, সাদা লিলি, রাবার প্লান্ট, এগুলো বাড়ির জন্য খুব পজিটিভিটি। তেমন কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু একটু নেগেটিভ ফলও প্রদান করে, সেগুলো থেকে কিন্তু একটু বাড়ির বুঝে চলতে হবে। যেমন আপনার বাড়ির পশ্চিম দিকে যদি কৃষ্ণকমল বা অনেকে রাখি ফুল বলে, এই ফুল গাছ যদি বাড়ির পশ্চিম দিকে ঝুলন্ত হয়ে যায়, তাহলে আপনার বাড়ির জন্য খুব পজিটিভ দিক, খুব পজিটিভ দিক। আপনার বাড়িতে আপনার বাড়ির সম্মুখীন, মানে আপনার বাড়ি থেকে বিশেষ করে ডাইনিং প্লেসে যদি হোয়াইট লিলি থাকে, হোয়াইট লিলি থাকে, আপনার জন্য দারুণভাবে সাপোর্ট দিতে পারে, দারুণ কাজ করতে পারে। কিন্তু যদি সেই হোয়াইট লিলির জায়গায় আপনার ব্ল্যাক লিলি বা রেড লিলি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আবার অশুভ প্রদান করবে। অর্থাৎ গাছ হলে আপনার জন্য প্রিয় সেটা নয়, গাছ হলে আপনার জন্য প্রিয় সেটা না, সেটা ডিস্টার্ব হতে পারে। এবং যারাই বাড়িতে ঘরের ভিতরে গাছ রাখেন, তারা চেষ্টা করবেন সপ্তাহে একদিন বা পারলে প্রত্যেক দিন অন্তত একটু সূর্যের আলো নিয়ে আসা। অনেক গাছ আছে যেগুলো সূর্য আলো ছাড়াও চিরসবুজ থাকে, তবুও সূর্যের আলো আনার চেষ্টা করবেন, কারণ সূর্য আলোতে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস বা নেগেটিভিটিও অনেক সময় নষ্ট হয়ে থাকে। আর চেষ্টা করবেন, বিশেষ করে সনাতনী হিন্দু যারা, আমাদের গৃহস্থানে প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী মঞ্চ থাকে। তো তুলসী মঞ্চও একটা ব্যাপার রয়েছে, মানে তুলসী মঞ্চ বাড়িতে বা তুলসী গাছ বাড়িতে থাকা সর্বোত্তম সবসময়ের জন্য ভালো। তুলসী আয়ুর্বেদিক মহা ঔষধি গাছ। তো আপনি যখন তুলসী গাছ বাড়িতে রাখবেন, তো চেষ্টা করবেন আপনি যেখান দিয়ে, যে গেট, বাড়ির মেন গেট দিয়ে বাইরে বার হচ্ছেন, সেই মেন গেটের বাম সাইডে আপনি যখন যাচ্ছেন তখন বাম সাইডে থাকবে, যখন উঠে আসছেন তখন আপনার ডান সাইডে থাকবে। এটা আপনার বাড়ির জন্য সব থেকে শুভদায়ক। নতুন নতুন বিবাহ হচ্ছে এরকম স্বামী স্ত্রী কী করবেন, রাধা তুলসী এবং মানে একটা সবুজ তুলসী হয় একটা, আর একটা কৃষ্ণ তুলসী হয়, কালো বর্ণের তুলসী হয়, এই দুটো তুলসী একসঙ্গে আপনি যদি একটাই টবে রেখে দেন, স্বামী বা স্ত্রী প্রত্যেক দিন তাতে জল প্রদান করে, সেটা কিন্তু আপনার স্বামী স্ত্রীর জন্য খুব শুভদায়ক। যদি আপনার সন্তান ঠিকঠাক পড়াশুনো করতে না চায়, সন্তানের ভিতরে পড়াশুনোতে কোনো ডিস্টার্ব চলছে, অবাধ্য অমনোযোগী কোনো ভাব রয়েছে, সেক্ষেত্রে আপনি বাড়ির ঈশান কোণে, বাড়ির অগ্নি কোণে তুলসী গাছ রাখতে পারেন, খুব ভালো হবে। যদি আপনার বাড়িতে, আপনারা ভেজিটেরিয়ান হন, আপনাদের বাড়িতে বাস্তুদোষের কোনো দিক রয়েছে, আপনি রান্নাঘরের ঠিক সম্মুখের দরজার কাছাকাছি এমন কোনো একটা উঁচু জায়গায় একটা টবের তুলসী গাছ রাখবেন যাতে যেতে আসতে আপনার গায়ে না লাগে, সেটা কিন্তু দারুণভাবে আপনি ফলাফল পেতে পারেন। তো এই দিকগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো রাখতে পারবেন, আর নিজের ভালো থাকাটা লংলিটি চলবে, লংলিটি চলবে। সন্তানের
ভালো সুশিক্ষায় সুশিক্ষিত করতে গেলে আপনাকে বাস্তু ভালো রাখতে হবে। বাস্তু ভালো না থাকলে সেই বাড়িতে থাকা জাতক জাতিকাদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে না, দিনকে দিন অবাধ্য হয়, সঙ্গ দোষে পড়ে যায়। এই দিকগুলো ফলো করলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। কোথা থেকে এসেছেন? আমি এসেছি আপনার হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান থানা থেকে। আচ্ছা, কতদিন ধরে আপনি আসছেন ওনার কাছে? আমি অনেকদিনই আসছি। আপনার হচ্ছে আমার ছেলে যখন 7-এ পড়তো, এখন হচ্ছে 12-এ পড়ে। তখন থেকে আসছি। মানে 4-5 বছরের বেশি হয়ে গেছে। 5-6 বছর। এই যে টানা এত বছর ধরে ওনার কাছে আসছেন, যারা আসতে পারেননি তাদের জন্য আপনি কি বলবেন? না, আমি বলুন উনি কাজ ভালো করেন, আসতে পারেন, এসে দেখতে পারেন। কারণ এই ব্যাপারটা সবাই তো বিশ্বাস করে না সেভাবে। এসে কাজ দেখলেই কাজ হলে একটু বুঝতে হবে। না না, আপনি তো টানা 5-6 বছর ধরে আসছেন, আপনার বিশ্বাস কি বলছে? আপনার গলায় তো আমি সেই বিশ্বাসই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হয়, কাজ হয়। আমার ব্যক্তিগত অনেক কাজই হয়েছে। আমার দেখে অনেক জোরের সাথে বলতে হবে যে আপনার কাজ হয়েছে। কাজ হয়েছে অনেক, আমাকে দেখে অনেকে এসেছে। আমি একজনের সঙ্গে এসেছি, আমার কাজ নেই, আমার বন্ধু এসেছে। আচ্ছা, মানে আপনার কাজ হয়েছে দেখে আপনার বন্ধু এসেছে। এরকমভাবে অনেক চ্যানেল হয়ে আমার অন্য আমি একটা জায়গায় থাকি, আমি হচ্ছে বাগনান নর্থ সার্কেলের টিচার। আচ্ছা, প্রাইমারি স্কুলের। আপনার উপকার হয়েছে দেখে আপনার পরিচিত বন্ধু বান্ধব তারাও। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কথা বলবো আরো এক দাদার সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। কোথা থেকে এসেছেন? কাঁচাপাড়া। কাঁচরাপাড়া। আচ্ছা, কতদিন ধরে আসছেন? 2 বছর ধরে আসছি। 2-3 বছর ধরে। চারিদিকে তো অনেক জ্যোতিষ, অনেক তান্ত্রিক, তাহলে শুধু দিনেশ আচার্য কেন? কাজের সফলতা। বাহ, ছোট্ট একটা কথা, কিন্তু টোটালিটিটা আপনাদের বুঝিয়ে দিলেন। দিনেশ আচার্য মানে কাজের সফলতা। আপনি তো সফলতা পেয়েছেন, আপনার চোখ মুখই বলে দিচ্ছে, আপনার কথার ধরন বলে দিচ্ছে। যারা না এখনো আসতে পারেননি ওনার কাছে, তাদের জন্য তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তারা আসুক, অবশ্যই তাদের কাজের সাকসেস এখান থেকেই তারা পাবে। আর কোনো কথা নেই, একটা কথাতেই দাদা কিন্তু বুঝিয়ে দিলেন যে আপনারা যারা এখনো কোথাও গিয়ে কাজ পাননি, শেষ কথা আপনাদের কাছে একটাই কথা, শ্রী দিনেশ আচার্য, যার কাছে এলে ওনার মতো আত্মবিশ্বাসের সাথে আপনিও কারোর সামনে বলতে পারবেন ওনার কাছে আসুন, কাজ আপনার হবে। আরও একজন মানুষের সাথে আপনাদেরকে আলাপ করাই, তার কাছ থেকে জেনে নিচ্ছি কীভাবে খোঁজ পেলেন শ্রী দিনেশ আচার্য। নমস্কার দিদি, কোথা থেকে এসেছেন? নমস্কার, আমার নাম আলপনা নাইয়া, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে। আচ্ছা, ওনার খোঁজ কীভাবে পেলেন? আমার খোঁজ পেয়েছি আমি টিভি চ্যানেলের মাধ্যমে, আমি দেখেছিলাম। আচ্ছা, আমি কথা বলেছিলাম ফোনে, তারপরে যোগাযোগ করতে পারিনি। আমার দিদি ওনার কাছে এসেছিলেন, ওনার কাজ ভালো হয়েছে, তাই আমি সেই দিদির সূত্রে আমি এখানে এসেছি। কতদিন ধরে ওনার সাথে করেছেন? দাদার সাথে পরিচয় প্রায় 1.5 বছর। 1.5 বছর। এখানে আজকেও কলহরিণীতে তারাপীঠে এসে এই যজ্ঞ সকাল থেকেই তো চলছে, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি আসি এখানে। আসেন এবং আপনি এসে আপনার কাজের ফল পেয়েছেন। যারা এখনো আসতে পারেনি তাদের জন্য কি বলবেন? একটু ক্যামেরার দিকে দেখেন। তাদেরকে বলবো, দাদা যে কাজগুলো করে মানুষের ভালো দিক দিয়ে সব কিছু ভালো। আমরা চাই যে যেখানে গেলে আমাদের ভালো হবে। অনেক জায়গায় অনেক রকম আছে তো, কিন্তু দাদার সাথে মিট করে দাদার কাছে কাজ করে যেটুকু আমি ফল পেয়েছি, খুব ভালো ফল পেয়েছি। আপনারাও বলছি আপনাদেরকে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারাও আসুন, দাদার সাথে যোগাযোগ করুন, খুব ভালো ফল পাবেন। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা, জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। মা
মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল, জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল। জয় তারা জয় জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় তারা, জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা, জয় মা তারা বল।